সাংবাদিকদের মুখোমুখি মোহাম্মদ সেলিম, সরাসরি নজর রাখবো। আবার আমাদের শপথ নিতে হয়, স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারত, ঐক্যবদ্ধ ভারত, এখানে শান্তি থাকবে, সম্প্রীতি থাকবে, আর মানুষ তার জীবন জীবিকার সমস্যা সমাধান করবে, নিজের মতো করে প্রয়াস চালাবে। সরকার সেখানে ফেসিলিটেটর হবে, কিন্তু তার বদলে সরকার সেগুলো কেড়ে নিচ্ছে। আমি আরেকবার, তো ফেব্রুয়ারি মাস বাজেটের মাস হয়, সেখানে অর্থনৈতিক বিষয়গুলো বেশি আলোচনা হয় রাজ্যে বা দেশে। তো আমরা দেখলাম এমন হিড়িক তোলার চেষ্টা করা হলো যে লোকে সব তার কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ট্যাক্স, আমদানি রপ্তানি, আয় ব্যয়, খরচ, সংসারের হোক, পরিবারের হোক, ব্যক্তিগত হোক, দেশের হোক, সেসব ভুলে গিয়ে যুযুদান শিবিরে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের রাজ্যের শাসক, দেশের শাসক, তারা সেই বাতাবরণ তৈরি করছেন, একে অপরকে সাপ্লিমেন্ট করছেন, কমপ্লিমেন্ট করছেন। আগে আমরা বলতাম প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, বিভাজনের রাজনীতি, বাইনারি তৈরি করার জন্য। এখন হচ্ছে পরিপূরক রাজনীতি, কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি, একে অপরের পরিপূরকের ভূমিকা পালন করছেন। এবং তার প্রভাব আমরা অ্যাডমিনিস্ট্রেশনেও দেখছি, এমনকি তদন্তও দেখছি, এমনকি যে দুর্নীতি হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কিভাবে ব্যবহার করা যাচ্ছে দেখা গেল। এত বিজ্ঞাপন, এত হইচই, অথচ তাকে এখন বলা হচ্ছে জনৈক। ভালো, এত সাধারণে নেমে এসছে, কিন্তু সিবিআই এর ভয় কিসের? কাকে ভয়? এতদিন ধরে তদন্ত করার পরে তার পরিচয় জানা গেল না। যেমন রাজ্যের পুলিশ বলছে গাড়ি ধরা পড়ার পরেও তার মালিকের হদিস পাওয়া যাচ্ছিল না। আজকাল তো আসানসোলের ঘটনায় স্মার্ট কার্ড থাকে, রেজিস্ট্রেশন, সঙ্গে সঙ্গে ঠিকুজি পাওয়া যায়। তারপর তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো। পরদিন থেকে বলছে এখন আমরা গরু খোঁজার মতো খুঁজছি। এইটা যখন কখন হয়? যখন অপরাধীর সঙ্গে তদন্তকারীর যোগসাজশ থাকে, স্বার্থ থাকে। শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছি কয়েক বছর ধরে বলা হচ্ছে, তদন্ত হচ্ছে, কাকুর গলার স্বর মেলানোতে 2 বছর লেগে গেল। সে বলছে আমার মালিককে কেউ ছুঁতে পারবে না। তার মালিক কে জানে না কেউ। সে সুজয় কৃষ্ণ তো এমপ্লয়ি, খাতায় কলমে, লিপস এন্ড বাউন্সে। যখন অরুণ জেটলি যখন অর্থমন্ত্রী পার্লামেন্টে, তখন আমরা বলেছিলাম এই শেল কোম্পানিগুলোর কথা, লিপস এন্ড বাউন্সের কথা, যেখানে এই ধরনের হাজারো কোম্পানি খুলে টাকা পাচার করা হচ্ছে, কালো টাকাকে সাদা করা হচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট, কোনো ম্যানুফ্যাকচারিং, কোনো সার্ভিস সেক্টরে কোনো কাজের বদলে কিন্তু কোটি কোটি টাকার রিটার্ন, ইন্ডেন্ট আর ব্যাংক ব্যালেন্স দেখানো হচ্ছে। কোত্থেকে আসছে? এই যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ, ইনস্টিটিউশনালাইজেশন অফ কারাপশন, তার উদাহরণ। তো বিজেপি কখনোই, তার কেন্দ্রীয় এজেন্সি কখনোই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। এখন তারা তো এই কাজ করে এসছে। যে শিক্ষক নিয়োগের দুর্নীতির কথা বলা হচ্ছে, যা তদন্ত করতে গিয়ে আজকে এই জায়গায় এসছে, তো ব্যাপম কেলেঙ্কারি তো মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে গিয়ে, তৃণমূল আরএস এর কাছে গিয়ে তো এই ট্রেনিংটা নিয়ে এসছে। ব্যাপম কাণ্ডে বিজেপি এটা করেছে এবং তারপরে কোনো হদিস পাওয়া যায়নি। 100 জন মানুষ খুন হয়েছেন, বারবার বলি আমরা, সাক্ষী, সাবুত, সাংবাদিক, অভিযোগকারী, অভিযুক্ত, অথচ রিয়েল ইস্যুটাকে বাইরে নিয়ে আসা হয়নি। একইভাবে এই যে স্বাস্থ্যক্ষেত্রে ড্রাগ র্যাকেট, কার্টেল, তার সঙ্গে দাঁড়িয়ে ভেজাল ওষুধ, জাল স্যালাইন, এত হইচই, মিথ্যা মামলা, আরজি করে খুন, রেপ। কারণ এগুলো সব র্যাকেট, দেশব্যাপী আন্তর্জাতিক চক্র, সেই মাফিয়া। আমি 1.5 বছর আগে মাফিয়া ডন বলেছিলাম, মাফিয়া ডন কাম এমপি।
সিবিআই সেই সাহসটুকু নেই। এমপি বলুক এত খেলা হবে, এমপি কাপের ফুটবল হবে, রাস্তা জুড়ে সাইনবোর্ড লাগানো হচ্ছে, তা পরিচয় জানা নেই। আর আমার ওই যখন বলেছিলাম বিদেশি নিজেদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা পাচার করা হয়েছে, কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা। আপনাদের মধ্যে এখানে কেউ বলেছিলেন মানহানি মামলা করবে, এবং আমি বলেছিলাম এত মোটা কয়েকশো পাতার উকিলের চিঠি পাঠানো হয়েছিল। আর তারপরে কয়েকজন দালাল সাংবাদিক হইচই আরম্ভ করেছিল, কেন এরকম বলা হলো। তার মধ্যে যৌনকর্মীদেরকেও উস্কানি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল আমার। কোথায় আজকে তো মামলা তো হলো না, মানহানি মামলা, এখন তো আবার বলছেন। তা আমি এত কথা বলতে পারি, ইডি সিবিআই জানে না কোথায় টাকা কোথায় গেছে? এতদিন পরে বলছে টেলিফোন বার্তায় রেকর্ডিং এ জানা গেছে যে টাকা পয়সা ভাগাভাগি হচ্ছিল, কিভাবে কি পার্থ কতটা পাবে, অভিষেক কতটা পাবে, শান্তনু কতটা নেবে, সুজয় কৃষ্ণ কতটা নেবে, ওই 75-25 ভাগ আর কি। কচিকাচারা কত নেবে, পাকা মাতারা কত নেবে। আর সেখানে এই সাহসটা হয় না কেন? কার ভয়? মোহন ভাগবত? পরিষ্কার কথা আমি বলছি, আরএসএস, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কিসের যোগাযোগ? আর এখানে এখন নাটক করা হচ্ছে, আর মিডিয়া কিছু উনি যাবেন কি যাবেন না, তৃণমূলের নেতা তৃণমূলের মিটিংয়ে যাবেন কি যাবেন না, সেই নিয়ে হচ্ছে রহস্য। রিটার্নিং অফিসার, জেলা অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন, তারা কার আন্ডারে থাকে? গত 10 বছর ধরে আমরা ভুয়ো ভোটারের নাম তালিকা জমা দিচ্ছি। সল্টলেকে যখন পুরো নির্বাচন হলো, আপনার কাগজে পড়েননি, তখন লেখেননি যে মৃত লোক ভোট দিয়ে চলে গেল, বিখ্যাত মানুষের? কারা দিয়েছে ভোট, কারা বেনিফিশিয়ারি? ভোটার লিস্ট তো ছেড়ে দিন, একটা কোঅপারেটিভের ভোট মেদিনীপুরে 24-25 দুদিন ছিল নমিনেশন জমা দেওয়ার কথা, সেখানে পুলিশ, মস্তান, গুন্ডা সব মিলে সিপিএম অফিস তালা বন্ধ করে দিয়ে কেউ যাতে নমিনেশন জমা না দেয়, মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার 2 দিন আগে দুর্গাপুরে স্টিলের কোঅপারেটিভের, কারখানার ইউনিয়ন আমাদের, সেখানে দাঁড়িয়ে মারধর করে নমিনেশন জমা দিতে দেওয়া হলো না। তার মানে গোটা ভোট প্রক্রিয়াটা বানচাল করতে চায়, এবং ভোট মানুষের মত যাতে না প্রকাশিত হয়। আর তার প্রাথমিক পর্ব হচ্ছে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে ভোটার লিস্ট। সেই ভোটার লিস্টটাকে বিজেপি তৃণমূল উভয় মিলে মহারাষ্ট্র নির্বাচন, হরিয়ানা নির্বাচন, আর এখন দিল্লি নির্বাচন প্রমাণ করেছে কিভাবে কারচুপি হয় ভোটে, একেবারে ভোটের লিস্ট থেকে গণনা পর্যন্ত। গত পঞ্চায়েত নির্বাচন, গত লোকসভা নির্বাচন তার সাক্ষ্য প্রমাণ করছে। এখন হচ্ছে শস্যের মধ্যে ভূত আছে, এবার ভূত নিজে মন্ত্রোচ্চারণ করছে যে আমি ভূত তাড়াবো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকে তৃণমূল কংগ্রেস 215টা আসন 2026 নির্বাচনে পাবে এবং সেগুলোকে ছাপানোর নির্দেশ দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই ঘোষণা করলেন যে টার্গেট 226। তাহলে এই যে এখন কাঁদুনি করছেন ভোটার লিস্টের, দেখবেন অমিত শাহ এবং মমতা ব্যানার্জি, বিজেপি তৃণমূল একই কায়দা, আগে নাম্বার ঘোষণা করে দেয়, তারপর ওপর থেকে নিচ পর্যন্ত মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মিডিয়া পাওয়ার, কালো টাকা, সাদা টাকা, কর্পোরেট টাকা, ইলেকট্রাল বন্ড ব্যবহার করে নিয়ে সেই নাম্বারটাকে বুঝিয়ে দেয়। তারপর গোটা নির্বাচনী প্রক্রিয়াটা লোক দেখানো হয়, ফলটা আগে ঘোষিত হয়ে যায়। তার ভিত্তিতেই টেলিভিশন চ্যানেলেও চলে আলোচনা বিতর্ক, তার ভিত্তিতেই চলে প্রিপোল, ওইসব নানা রকমের ব্যাপার, ওপিনিয়ন পোল, আর তারপরে আবার এক্সিট পোল। তো এটা তো আগে ফল ঘোষণা করে দিচ্ছেন, তো ভোট করার দরকার কি? আর ভোটার লিস্টই বা দরকার কি? তো নিজে নিজেকে ইলেক্টেড ঘোষণা করে দিতে পারেন। স্বৈরতান্ত্রিক প্রবণতা এটা কি বলে? কত লোককে এরকম দেখলাম, শুভেন্দুকে দেখিনি, আবার দেখবো না, সব এক গোয়ালে গরু।
নাম বলবো তালিকা দিয়ে? 2021 বিধানসভা নির্বাচনের আগে কত লোক এরকম গিয়েছিল? মমতা জিন্দাবাদ যারা বলতো তারা জয় শ্রীরাম বলে চলে গিয়েছিল না, মন্ত্রী শান্তি সব। আবার জয় শ্রীরাম যারা বলছিল তারা সবাই চলে আসেনি। জিতেন্দ্র তিওয়ারি, অর্জুন সিং, রাজীব ব্যানার্জি, কটা নাম বলবো আমি? ওসব টাকায় বিক্রয় 1 কোটি। আমি বলছি কিন্তু 215 পেলেন কোত্থেকে? 294টা আসন আছে। এটাকেই বলে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আজ থেকে শুরু হলো এবং গোটা মিডিয়াকে ব্যবহার করে নিয়ে 215 গল্প লেখা হবে এবং বলা হবে, তারপর ওটাই একটা মানুষের মাথার মধ্যে ঢোকানো হবে। সরি, আপনার কোন অ্যাসেসমেন্ট আছে 215 নিয়ে? তাহলে আপনি বলুন, একটা সংখ্যা নিরপেক্ষ কোয়েশ্চেনটা করুন, আর নাহলে সম্পূর্ণ সংখ্যাটা বলুন। না, আমি অন্তত আমার প্রেস কনফারেন্সকে কোনো একটা পার্টিকুলার মেসেজ সেল করার জন্য ব্যবহার করতে দেবো না। সরি।